যে এই যুদ্ধটার কোনো প্রয়োজন ছিল না। এটা ট্রাম্পের নিজের সিদ্ধান্তের যুদ্ধ। ট্রাম্প এবং নেতানিয়াহু একটা অপ্রয়োজনীয় যুদ্ধে ঢুকে তারা পরাজিত হয়েছে। ইরান কখনো চায়নি যে ট্রাম্পকে এই ধরনের একটা জন্মদিনের উপহার দিতে। তারা দক্ষিণ লেবানন থেকে লেবানি জনগোষ্ঠীকে তাড়িয়ে দিতে চায়। ইসরায়েলকে লেবানন থেকে সরিয়ে আনার দায়িত্ব আমেরিকার। তারা এখন জানে যে ইরান চাইলেই তাদের অর্থনীতি ধ্বংস করে দিতে পারে। অনেক অঘটনের পর যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের সমাপ্তি ঘটতে চলেছে। উভয় পক্ষ রাজি হয়েছে আগামী শুক্রবার চুক্তি সই করবে। তারপরও সংশয় সন্দেহ আছে। যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল লেবাননের আক্রমণ বা হামলা এখনো বন্ধ করেনি। শেষ পর্যন্ত পরিস্থিতি কি দাঁড়ায়, এসব নিয়ে আমরা কথা বলবো বিবিসি বাংলার সাবেক প্রধান ও আন্তর্জাতিক বিশ্লেষক সাবির মোস্তফার সঙ্গে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। সাবির মোস্তফা, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। ডোনাল্ড ট্রাম্প কি শেষমেশ ইরানের নাকানি চুবানি খেলেন? একদিকে বলা যেতে পারে যে তিনি যেই উদ্দেশ্য নিয়ে যুদ্ধ শুরু করেছিলেন সেই উদ্দেশ্য তিনি কোনোটাই অর্জন করতে পারেনি। প্রথমে তো উদ্দেশ্য ছিল সরকারের পতন ঘটানো, সেটা হয়নি। পরে তারা আরো কয়েকটি উদ্দেশ্য ঘোষণা করেছিল, সেটার কোনোটাই তারা অর্জন করতে পারেনি। কাজেই আপনি বলতে পারেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের প্রচুর ক্ষতি করেছে, সামরিক, বেসামরিক, অর্থনৈতিক, অবকাঠামোগত প্রচুর ক্ষতি করেছে, এবং সেই তুলনায় ইরান যুক্তরাষ্ট্রে সেই পরিমাণ ক্ষতি করতে পারেনি। যদিও পারস্য উপসাগরের যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো ছিল এবং অন্যান্য সামরিক স্থাপনা, সেগুলোর ব্যাপক ক্ষতি ইরান সাধন করেছে। কিন্তু সার্বিক বিচারে এই যুদ্ধের যেহেতু আমেরিকা এবং ইসরায়েলের নিজেদের সিদ্ধান্ত ছিল যুদ্ধে যাওয়ার কিছু লক্ষ্য বস্তু নিয়ে, এবং যেহেতু তারা কোনোটাই অ্যাচিভ করতে পারেনি এবং অ্যাচিভ না করেই একটা শান্তি চুক্তির দিকে তারা এগিয়ে যাচ্ছে, তাহলে বলা যেতে পারে যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে কৌশলগত দিক থেকে, স্ট্র্যাটেজিক দিক থেকে পরাজিত হয়েছে। এবং ইরান বলতে পারে যে তারা প্রচুর ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও তারা নিজেদের ক্ষমতাটা ধরে রেখেছে। শুধু ধরে রাখেনি, তারা নিজেদের ক্ষমতাটা আরো এক্সপ্যান্ড করতে পেরেছে। কারণ যুদ্ধের আগে এই হরমুজ প্রণালী কারো দখলে ছিল না, কারো নিয়ন্ত্রণে ছিল না। এটা একটা মুক্ত ওপেন সিওয়ে ছিল। কিন্তু এখন সবাই জানে যে এই হরমুজ প্রণালী আসলে ইরানের নিয়ন্ত্রণে। ইরান যা বলবে সেখানে তাই হবে। কাজে এটা ইরান একটা অর্জন করেছে, যেটা আগে তার ছিল না। যুক্তরাষ্ট্র কিন্তু কিছু অর্জন করতে পারেনি। আচ্ছা, শেষ পর্যন্ত কোন কোন শর্তে চুক্তিটা হলো, মানে কোন কোন সমঝোতার মানে ধারাগুলো ব্যাপারে কিছু আপনি যতটা জানেন বলবেন কি? হ্যাঁ, এখানে একটা ঝামেলা আছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের যে মেসেজগুলো আপনি সামাজিক মাধ্যমে দেখবেন, ট্রুথ সোশ্যাল, সেটা পরে এক্সে শেয়ার করা হয়, সেখানে দেখলে মনে হবে যে তিনি এখন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছেন। তিনি বলছেন যে আমি হরমুজ প্রণালী খুলে দেওয়া সিদ্ধান্ত দিয়েছি, আমি সিদ্ধান্ত নিয়েছি। তো এইটা যদি তার সিদ্ধান্তের উপর নির্ভর করতো, তাহলে তো হরমুজ প্রণালী অনেক আগে থেকেই খুলে যেত, তাই না? ইনফ্যাক্ট হরমুজ প্রণালী কখনো বন্ধই হতো না। কিন্তু এটা খুলছে এখন, যেহেতু ইরান সম্মতি দিয়েছে। কাজেই এই হরমুজ প্রণালী খুলে দিচ্ছি, এটা মানে এটা ট্রাম্পের দাবি, কিন্তু সেটা আমাদের ওইভাবে আমলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন ইরান থেকে একটা তালিকা দেওয়া হয়েছে, 14টা বিষয়ের 14 দফা তালিকা দেওয়া হয়েছে, যে এই 14 দফার উপরে সমঝোতা হয়েছে। মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেটা তারা স্বাক্ষর করেছে বা স্বাক্ষর করবে শুক্রবার, এখনো স্বাক্ষর করেনি, একমত হয়েছে। এই 14 দফা যদি আপনি দেখেন, সেখানে আছে যে ইরানের উপর যে নিষেধাজ্ঞা আছে অর্থনৈতিক, সে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, তুলে নিতে হবে না, এটা একটা দাবি না, এটা একটা সিদ্ধান্ত। তারপরে ইরানের $24 বিলিয়ন বিভিন্ন ব্যাংকে জব্দ করা আছে, সেইগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়া হবে, এবং শুরুতেই অর্থাৎ আগামী 30 দিনের মধ্যে আপনার $12 বিলিয়ন ইরানকে ফেরত দেওয়া হবে। এইভাবে চলছে। এবং এই 14 দফার মধ্যে ইরানের মিসাইল ক্যাপাবিলিটি, তাদের মিসাইল মানে ক্ষেপণাস্ত্র তৈরি, ড্রোন তৈরি,
এবং হিজবুল্লাহ, হামাস, ইয়েমেনে আনসারুল্লাহ, হুথিদের যেই সমর্থন এবং ইরাকে বিভিন্ন মিলিশিয়াকে ইরান যে সমর্থন দিয়ে থাকে, সেই সমর্থন বন্ধ করার যে দাবি ছিল ট্রাম্প, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের, সেগুলা কিন্তু এই 14টার মধ্যে নেই। অর্থাৎ এইগুলা আলোচনার মধ্যেই আসেনি। কাজেই এইটাই যদি আসলে সম্মত হয়ে থাকে দুই পক্ষ এই 14 দফায়, তাহলে এইটা একেবারে ইরানের কি বলবো নিরঙ্কুশ বিজয়। কারণ এখানে প্রতিটা ধারায় আপনার ইরানের দাবির সাথে মানে মিলে যাচ্ছে। আর যে পারমাণবিক ব্যাপারটা, যে পারমাণবিক ইরানের যে পারমাণবিক কর্মসূচি এবং সেখানে যে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয় এবং যেই 450 কেজি ইউরেনিয়াম অলরেডি মানে 60% সমৃদ্ধ করা আছে, এগুলোর কি হবে? এগুলা নিয়ে কিন্তু কোনো কথাই নেই ওখানে। মানে আছে, বলা হচ্ছে যে আগামী 60 দিন এগুলা নিয়ে আলোচনা হবে। অর্থাৎ মানে এই মূল বিষয়টা নিউক্লিয়ার, সেটা পরের আলোচনায় নিয়ে যাওয়া হচ্ছে। ইরান শুধু একটা কমিটমেন্ট দিয়েছে যে তারা মানে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। কিন্তু এটা হচ্ছে তাদের পুরনো কমিটমেন্ট। তারা কিন্তু 2015 সালে একই কমিটমেন্ট দিয়েছিল যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এটা কিন্তু নতুন অর্জন না। ট্রাম্প যদি বলে যে আমি ইরানকে বাধ্য করেছি নিউক্লিয়ার অ্যাম্বিশন ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তিনি ভুল বলবেন। কারণ এটা ইরান কখনোই বলেনি যে তারা নিউক্লিয়ার অস্ত্র বানাবে, বা সবসময় বলে এসছে যে তারা এটা বানাবে না। কাজেই আপনি যদি এই 14 দফা যেটা 14 পয়েন্ট যেটা আর কি ইরানিয়ানরা প্রকাশ করেছে, সেটা যদি আসল দলিল হয়ে থাকে, আসল সমঝোতা হয়ে থাকে, তাহলে এটা ইরানের পক্ষে, প্রতিটা জিনিস ইরানের পক্ষে। এবং আমেরিকা এবং ইসরায়েলের যেই দাবি ছিল, যে আশা ছিল, সেটার একটাও এখানে প্রতিফলিত হয়নি। এদিকে ইরান এই যুদ্ধ বন্ধের খবরে, অর্থাৎ দুই পক্ষ সমঝোতার খবরে ইরানে বিজয় মিছিলও বের হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা বিজয় মিছিল করেছে। অন্য দেশের প্রতিক্রিয়া কি? আমরা দেখলাম যে ইসরায়েলে একটু বিক্ষুব্ধ প্রতিক্রিয়া, সেখানকার অনেকে বলছেন এটা তাদের কৌশলগত পরাজয়। যুক্তরাষ্ট্রের যারা সেখানকার সংগঠনগুলো বা কংগ্রেসম্যানের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? কংগ্রেসে কিন্তু আপনি দুই ধারা পাবেন। একটা হবে যে যারা আর কি খুবই ইসরায়েলপন্থী, তারা বলবে যে এই চুক্তি আমেরিকার স্বার্থ মানে সমুন্নত রাখে নাই, এটা ইসরায়েলের জন্য একেবারেই ঠিক না, এবং তারা ট্রাম্পকে এটা মানে ট্রাম্পের দলের ভেতর থেকে এরকম একটা সমালোচনা আসছে যে এই চুক্তি ইরানকে বেশি ছাড় দেওয়া হয়েছে, তাহলে এই যুদ্ধের দরকারটা কি ছিল? আর যে ডেমোক্রেটরা কিন্তু আগে থেকেই বলে আসছে যে ট্রাম্প এই যুদ্ধে প্রমাণ করেছে যে সে বা আমেরিকার স্বার্থ বা নিরাপত্তার স্বার্থ সমুন্নত রাখতে পারবে না। এই প্রেসিডেন্সি আমেরিকাকে একটা পরাজয় এনে দিয়েছে। এটা কিন্তু তারা এই চুক্তির আগে থেকেই বলছে। যখনই যুদ্ধবিরতি, এপ্রিল মাসের যুদ্ধবিরতি ঘোষণা হয়, তখন থেকে কিন্তু ডেমোক্রেটরা এবং তাদের যে মানে সমমনা যে বিশ্লেষকরা আছেন, তারা বলছিলেন যে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে মানে একটা বিনা কারণে একটা স্ট্র্যাটেজিক ডিফিট নিয়ে এসেছেন। কারণ এই যুদ্ধের কোনো প্রয়োজনই ছিল না। তাদের কথাটা হচ্ছে যে এই যুদ্ধটার কোনো প্রয়োজন ছিল না। এটা ট্রাম্পের নিজের সিদ্ধান্তের যুদ্ধ, ট্রাম্প এবং নেতানিয়াহু। মানে এটা আমেরিকার যুদ্ধ না, এটা ট্রাম্পের যুদ্ধ এবং নেতানিয়াহুর যুদ্ধ। না, মানে এটা আমেরিকার যুদ্ধ, কিন্তু যেহেতু ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, সো এটা শুধু তার ব্যক্তিগত ব্যাপার না। কিন্তু মানে কথা হচ্ছে যে এই যুদ্ধ আমেরিকার উপর চাপিয়ে দেওয়া হয়নি, বরং আমেরিকা এবং ইসরায়েল ইরানের ঘাড়ে চাপিয়ে দিয়েছে যুদ্ধ। এটা আমেরিকা এবং ইরানের নিজস্ব যুদ্ধ, তাদের ডিসিশন, তাদের চয়েস এই যুদ্ধটা। কিন্তু এই যুদ্ধ করতে গিয়ে তারা পরাজিত হয়েছে, একটা অপ্রয়োজনীয় যুদ্ধে ঢুকে তারা পরাজিত হয়েছে। এই অভিযোগটা ট্রাম্পের প্রতিপক্ষরা অবশ্যই করছেন, এবং আজকে করবেন শুধু না, তারা এপ্রিল মাস থেকেই এই অভিযোগটা করে এসছেন। আর যারা ট্রাম্পের দলেরই একটু দক্ষিণপন্থী, তারাও সমালোচনা করবে, কারণ তারা মনে করছে যে এখানে ইসরায়েলের কোনো স্বার্থ রক্ষা করা হয়নি, এবং ইরানের যেই সমাজ ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা, যে ইসলামী রিপাবলিক, সেটাকে ধ্বংস করার যে মানে তাদের দৃষ্টিতে যে প্রয়োজন, সেই প্রয়োজনটা মেটানো হয়নি। কাজে আসল উদ্দেশ্যই এই যুদ্ধের মানে সমর্থন করার জন্য যদি কোনো কারণ থেকে থাকতো, সেই কারণটাই অর্জন করা হয়নি। কাজে ট্রাম্প কিন্তু দুই পক্ষ থেকেই পাবেন,
সমালোচনা পাবেন। তবে কেউ কেউ হয়তো বলার চেষ্টা করবে যে অ্যাটলিস্ট তিনি যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধ থেকে বের করে আনতে পারছেন। যে মানে এপ্রিল মাসে তিনি বুঝে গেছেন যে এই যুদ্ধে জেতা যাবে না। তখন থেকে তিনি কাজ করছেন, চেষ্টা করছেন যে এই আমেরিকাকে যুদ্ধ থেকে বের করে আনার জন্য, এবং তিনি সেটা করতে পারছেন বা অলরেডি করে ফেলেছেন। তিনি বেরিয়ে আসবেন এই যুদ্ধ থেকে। কাজে আচ্ছা, সেদিক ডোনাল্ড থেকে ট্রাম্প জি ট্রাম্প জি সেদিক থেকে বলছিলেন। একটা সাফল্য বলবে যে ঠিক আছে আমি তো করলাম, এবং ওই যে তিনি দাবি করবেন যে আমি হরমুজ প্রণালী খুলে দিয়েছি। হরমুজ প্রণালী তো খোলাই ছিল যুদ্ধ শুরুর আগে। তো এটা তো নতুন আচ্ছা, কোনো অর্জন না। ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন যে তার জন্মদিনে, হুম। অর্থাৎ যেটি শনিবার রোববার ছিল, তার জন্মদিনে এই চুক্তি ব্যাপারে একটা সমঝোতা হবে, এবং ইরান ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত এটি রাত 12টা পর্যন্ত আটকে রেখেছে, যাতে কোনোভাবেই যুক্তরাষ্ট্র দাবি করতে না পারে যে এটি ট্রাম্পের জন্মদিনেই এই সমঝোতাটা হলো। ইরানের এই কূটনৈতিক কৌশলটাকে কিভাবে দেখছেন? আসলে ট্রাম্প চেয়েছিল যে তার জন্মদিনে এই চুক্তিটা স্বাক্ষর হবে। শুধু সমঝোতা হবে তা না। তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে রবিবারে এটা স্বাক্ষর হবে। শুধু ইরানিরা বলছিল যে আমরা তারিখটা এখনো ঠিক করিনি যে কবে স্বাক্ষর হবে। কাজেই ইরান কখনো চায়নি যে ট্রাম্পকে এই ধরনের একটা জন্মদিনের উপহার দিতে। ট্রাম্প চেয়েছিল যে একটা জন্মদিনের উপহার সে পাবে, এবং সেটা হবে যে এই একটা শান্তি চুক্তি বা সমঝোতা আরকি। এটা তো একটা চুক্তি না, এটা হচ্ছে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা স্মারক। সেটা মানে সই করা মানে হচ্ছে আম যুদ্ধবিরতি মোটামুটি স্থায়ী হয়ে গেল। তো সেটা তিনি পাননি। এখন ইরান এটাকে ইচ্ছা করে করেছে কিনা আমি জানি না, যে রাত ১২টা পর্যন্ত টেনে নিয়ে যাওয়া। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইসরায়েল যেই কাজটা করেছিল যাতে রোববারে কোনো চুক্তি সই করা না হয়, সেজন্য ইসরায়েল রোববার কিন্তু দুপুরে বৈরুতে হামলা চালালো। কারণ ইসরায়েল জানে যে বৈরুতে হামলা চালালে ইরান ইসরায়েলের উপর হামলা চালাবে। আর সেটা যখন হবে তখন আমেরিকার পক্ষে একটা সমঝোতা করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সেজন্য আমেরিকানরা ইরানের উপর চাপ সৃষ্টি করে যে তুমি এটা ছাড়ো। ইরানের উপর ইসরায়েলের উপর তুমি হামলা করো না। কারণ এই চুক্তিটা, এই সমঝোতাটা হোক, সেটা আরো গুরুত্বপূর্ণ। এই মানে এসব নিয়ে। এবং ট্রাম্প এক পর্যায়ে বলে বসলেন ইসরায়েলকে যে তোমরা যেন লেবাননে আর হামলা না চালাও। এটা কিন্তু কোনো আমেরিকান প্রেসিডেন্ট এভাবে ইসরায়েলকে একটা জায়গায়, যেখানে ইসরায়েল মনে করে তার নিরাপত্তার স্বার্থ জড়িত, সেখানে ইসরায়েলকে বলছে যে তোমরা আর হামলা চালিও না। সেটা মানে খুব বিরল একটা ঘটনা। কাজেই ট্রাম্প একেবারে বেপরোয়া ছিলেন যাতে এই সমঝোতাটা হোক, যাতে তিনি একটা শান্তি ঘোষণা করতে পারেন তার জন্মদিনে। কিন্তু ইরান যদি এটাকে টেনে রাত ১২টার পরে নিয়ে থেকে পারে, তাহলে আমি জানি না এটা রাত ১২টার পরে হয়েছে কিনা। মানে আমেরিকায় রাত ১২টার পরে হয়েছে কিনা। কিন্তু যদি হয়ে থাকে তাহলে এটা ইরানের একটা মানে কৌশল ছিল আরকি, যাতে ট্রাম্প যাতে সেরকম কোনো স্বস্তি না পায় এই চুক্তি থেকে। আপনি প্রথমেই বলছিলেন যে এটার নিয়ে এখনো তো জটিলতা আছে। আহ, লেবাননে ইসরায়েল তো হামলা বন্ধ করেনি। এখন লেবাননে যদি তাদের দখলদারি বা হামলা যদি অব্যাহত থাকে, তাহলে এই চুক্তির ভবিষ্যৎ কি? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে ইরানের যেই অবস্থান, যে তারা বলেছে ইসরায়েল যদি বৈরুতে হামলা করে, অর্থাৎ লেবাননের রাজধানী বৈরুত, সেখানে যে দক্ষিণ উপশহর লাহিয়া, যেখানে মূলত শিয়া সম্প্রদায়ের মানে বসবাস ওই শহরে, সেখানে যদি ইসরায়েল হামলা করে তাহলে ইরান ইসরায়েলে হামলা করবে পাল্টা জবাব হিসেবে। সো সেটা ইসরায়েলিরা জানে, আমেরিকানরা জানে। তো ইসরায়েল যেটা করছে, সে দক্ষিণ লেবাননে তার মানে দখলদারিত্ব পাকাপোক্ত করার চেষ্টা করছে। তাদের প্রথম টার্গেট হচ্ছে লিটানি নদী। লিটানি নদী বোধহয় সীমান্ত থেকে ২০-৩০ কিলোমিটার দূরে। তারপরে আরো ১০ কিলোমিটার দূরে আছে জাহারানি নদী বলে আরেকটা নদী। তো ইসরায়েল চায় এই নদীগুলাকে, এই নদী পর্যন্ত, লিটানি এবং তারপরে জাহারানি, এই নদী পর্যন্ত তার দখলদারিত্ব নিয়ে যেতে। এবং সেটা করার জন্য তারা পুরো দক্ষিণ লেবানন থেকে লেবানিজ জনগোষ্ঠীকে ঝেঁটিয়ে বিদায় দেওয়ার চেষ্টা করছে। গ্রামের পর গ্রাম ধ্বংস করে দিচ্ছে আকাশ থেকে, এবং যেসব গ্রাম তারা দখল করছে সেখানে প্রতিটা বাড়ি তারা বোমা পেতে উড়িয়ে দিচ্ছে। রাস্তার দুই কিন্তু পাশে যত বাড়িঘর সব উড়িয়ে এসব দিচ্ছে। বাড়িতে তারা হামলা চালাচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, ধ্বংস করছে, এগুলো তো সবগুলোই আর হিজবুল্লাহর বাড়ি নয়, সাধারণ না, না, মানুষের বেসামরিক এগুলো সাধারণ নাগরিকদের। মানুষের।
সাধারণ মানুষের, তারা দক্ষিণ লেবানন থেকে লেবানি জনগোষ্ঠীকে তাড়িয়ে দিতে চায়, যাতে এটা তাদের দখলে থাকে, এবং তাদের যে আল্টিমেট প্ল্যান, সেখানে তারা ইসরায়েলি পাঠাবে ওই জায়গাগুলো দখল করার জন্য এবং ওইখানে তাদের বসতবাড়ি গড়ার জন্য। তো এটা যদি মানে ইসরায়েল এই নীতিতে অটল থাকবে, ইসরায়েলের মন্ত্রীরা যা বলেছে আজকে, যে তারা দক্ষিণ লেবানন থেকে সরে আসবে না, যেসব জায়গা তারা দখল করেছে সেসব জায়গা থেকে তারা সরে আসবে না, লেবানন, সিরিয়া এবং গাজা, এই তিনটা কোন জায়গা থেকে যেসব জমি তারা দখল করেছে সরে আসবে না। এখন হিজবুল্লাহ তো সেটা মানবে না, তারা এই দখলদারিত্ব চ্যালেঞ্জ করবেই এবং তারা একটা যুদ্ধ চালিয়ে যাবে। এখন দক্ষিণ লেবাননের যদি যুদ্ধটা হতে থাকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে, আমার মনে হয় এই শান্তি চুক্তি, ইরান আর আমেরিকার মধ্যে শান্তি চুক্তি খুব একটা সমস্যা হবে না। ইরান যেটা করার চেষ্টা করবে যে তারা খেয়াল রাখবে যে বৈরুতের উপর হামলা হচ্ছে কিনা। ইসরায়েল যে মুহূর্তে বৈরুতের উপর হামলা করবে, তখন ইরানের উপর একটা চাপ আসবে এটার জবাব দেওয়ার জন্য, কারণ যেহেতু এটা ইরানের ঘোষিত নীতি, এবং ঘোষিত নীতি থেকে যদি ইরান সরে আসে, তাহলে ইরানের ক্রেডিবিলিটি ক্ষতিগ্রস্ত হবে। সবাই মনে করবে যে কি ব্যাপার তাহলে, এবং ইসরায়েলও বুঝবে যে ইরানের আর কোনো শখ নাই ইসরায়েলের সাথে যুদ্ধে নামার। সো তখন ইসরায়েল মনে করবে যে সারা লেবাননে যা খুশি করার একটা অধিকার সে অর্জন করে ফেলেছে, কারণ যেটা সে চায় যে ফ্রিডম অফ অপারেশন, যেখানে সে যা করার দরকার সেটা সে করতে চায়। ইরান সেখানে বাদ সাধছে যে না, তুমি মানে দক্ষিণ লেবাননে যা করছো, কিন্তু বৈরুতে তুমি হামলা করতে পারবে না। তো এই ডেটারেন্সটা ইসরায়েলের কাছে আছে, মানে ইসরায়েলের বিরুদ্ধে আছে। এখন এটা ইসরায়েল পরীক্ষা করে দেখতে পারে। এই রবিবারে যেটা করেছিল, তারা দাহিয়াতে একটা হামলা করে একটা পরীক্ষা করেছিল যে ইরান কি হামলা করবে কিনা, কারণ হামলা করলে তো এই চুক্তিটা ভেস্তে যেতে পারে। কিন্তু আমেরিকানরা ইরানকে আটকে দিয়েছিল যে আগে চুক্তিটা করো, চুক্তিটা আরো অনেক গুরুত্বপূর্ণ। ইরান সেটা মেনে নিয়েছিল। এখন ভবিষ্যতে যদি ইসরায়েল আবার এটাকে পরীক্ষা করতে চায় এবং আমেরিকা এবং ইরানের মধ্যে যে একটা সমঝোতা হয়েছে সেটাকে যদি সে মানে দুর্বল করতে চায়, তাহলে সে বৈরুতকে লক্ষ্য করে আরো আক্রমণ চালাবে। এখন সেটা অনেক কিছু নির্ভর করবে আমেরিকার উপর। আমেরিকা কত দূর ইসরায়েলকে বিরত রাখতে পারবে, ইসরায়েলের উপর কতটা চাপ আমেরিকা সৃষ্টি করতে পারবে যে না, তুমি এটা করতে পারবে না এবং তোমাকে দক্ষিণ লেবানন থেকেও সৈন্য প্রত্যাহার করে নিয়ে আসতে হবে। এই চাপটা আমেরিকা দিতে পারবে কিনা সেটাই হলো কথা, কারণ ইরান কিন্তু সেটাই বলছে যে এটা আমেরিকার দায়িত্ব। ইসরায়েলকে লেবানন থেকে সরিয়ে আনার দায়িত্ব আমেরিকার। আমেরিকা সেটা করতে পারবে কিনা, কারণ আমেরিকার রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে কংগ্রেসে, ইসরায়েলের প্রতি সমর্থন প্রবল, ব্যাপক। এসব সংশয় সন্দেহ সত্ত্বেও তো আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতার খবরে বেশ বিশ্ব অর্থনীতিতে একটা ইতিবাচক সাড়া পড়েছে এবং বাংলাদেশ সহ অনেকগুলো দেশ এই সমঝোতাকে স্বাগত জানিয়েছে। তেলের দাম কমেছে, শেয়ার বাজারের দাম বেড়েছে। এটাকে কিভাবে দেখছেন? না, এটাই ছিল ট্রাম্প, মানে এই সমঝোতা স্মারকের জন্য ট্রাম্প এত মরিয়া ছিল কেন? এই বিশ্ব অর্থনীতি, বিশেষ করে শেয়ার বাজার এবং তেলের বাজার, এটার উপর যে প্রভাব ফেলছিল, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া এবং একটা পুরো পারস্য উপসাগর অঞ্চলে একটা যুদ্ধাবস্থা বিরাজ করা, সেটাই ট্রাম্পের জন্য বড় কাল হয়ে গেছে। কারণ ট্রাম্প এটা আশা করেনি, মনে করেনি যে ইরানের সেই ক্ষমতা আছে যে বিশ্ব অর্থনীতিকে সে, তার কোনো একটা রাস্তা আছে যেটা দিয়ে সে বিশ্ব অর্থনীতিকে চ্যালেঞ্জ করতে পারবে। তাদের ধারণা ছিল যে প্রথম আক্রমণেই ইরানের ভেতর থেকেই ধসে পড়বে। তো এখন এইটাই হচ্ছে, মানে এইটাই হওয়ার কথা। এই সমঝোতা স্মারক মানে হবে, এই যে একটা ঘোষণা যেটা ইরানও সম্মতি দিয়েছে, এর ফলে বিশ্ব অর্থনীতিতে একটা স্বস্তি আসবে, এটাই ছিল মানে লক্ষ্য। এবং আপনি দেখেছেন যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইটালি, এরা সবাই কিন্তু এই সমঝোতা স্মারকের ঘোষণাটা স্বাগত জানিয়েছে, কারণ তারা জানে যে এটার ফলে একটা স্থায়ী শান্তির দিকে এগিয়ে যাবে এই অঞ্চল, যেটা তারা সবাই চায়। এবং পারস্য উপসাগরের যে দেশগুলো, আপনার কুয়েত থেকে শুরু করে চীন ও রাশিয়ার প্রতিক্রিয়া পাওয়া গেছে কি? রাশিয়া প্রতিক্রিয়া এখনো রাশিয়া বা চীনের কারোর প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি, কিন্তু আমি নিশ্চিত যে তারা মানে খোঁজ নিচ্ছে, স্বাগত জানাবে।
যে আসলেই মানে সমঝোতা স্মারকে আসলেই কোন বিষয়গুলো দুই পক্ষ একমত হয়েছে এটা তারা নিশ্চিত হয়ে তারপর তারা মানে স্বাগত জানাবে বা স্বাগতই জানাবে। এখানে তো স্বাগত না জানানোর কিছু নাই। কিছু নেই। দুই পক্ষকে কাছাকাছি টেনে আনতে পাকিস্তানের একটা ভূমিকা ছিল শুরু থেকে। হুম। জেনেভায় যে বৈঠকটা হতে যাচ্ছে বা চুক্তিটা হতে যাচ্ছে শুক্রবারে, সেখানে আরো কোনো পক্ষ থাকবে? মানে যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান বা অন্য আরো কারো থাকার সম্ভাবনা আছে? কাতার থাকবে, কারণ কাতারও কিন্তু শেষের দিকে অনেক কাতার, মানে আলোচনার একটা বড় ভূমিকা রেখেছে। হ্যাঁ, ভূমিকা পালন করেছে। হ্যাঁ, কাজেই কাতার ওখানে থাকবে। তো ওটা কাতারের এই ভূমিকা দেখে বোঝা যাচ্ছে যে কাতারের সাথে যে ইরানের যে একটা মানে সম্পর্ক যে অবনতি হয়েছিল এই যুদ্ধের সময়, সেই সম্পর্কের অবনতিটা হয়তো তারা কাটিয়ে উঠেছে। কাতারের সাথে সম্পর্কটা মানে ইরানের ভালো হয়েছে। কারণ কাতারের পররাষ্ট্রমন্ত্রী তেহরানে গেছেন আলোচনার জন্য। কাজেই সেটা একটা লক্ষণ যে ইরান এবং কাতারের সম্পর্কটা মোটামুটি তারা মানে তাদের যে বিরোধ সেটা মিটিয়ে ফেলেছেন। একটা সমঝোতায় পৌঁছেছেন যে তাদের মধ্যে সম্পর্কটা কি হবে। কাজেই সেখানে পাকিস্তান তো থাকবেই, কারণ পাকিস্তান এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এবং আমি আশ্চর্য হব না যে কেউ যদি শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরকে নোবেল প্রাইজের জন্য মনোনীত করে। কারণ মানে এটা তারা আসলেই যৌথভাবেও হতে পারে। ডোনাল্ড ট্রাম্প, ইয়ে আয়াতুল্লাহ খামেনি যৌথভাবেও হতে পারে না? না আসলে মানে হ্যাঁ, হতে পারে। কারণ এর আগে আ আনোয়ার সাদাত, মেহনাত ডেভিড বেগিন এদেরকে তারপর ইয়াসের আরাফাত ক্যাম্প ডেভিড চুক্তির পর কিন্তু যৌথ ভাবে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং হেনরি কিসিঞ্জার অথবা এটা না, এবং হেনরি কিসিঞ্জার পেয়েছিলেন ভিয়েতনাম যুদ্ধের শেষ করার যে ভিয়েতনাম যুদ্ধে। আলোচনা, হেনরি কিসিঞ্জার এবং উত্তর ভিয়েতনামের লে ডাক থো তারা পেয়েছিলেন যৌথভাবে। আর এদিকে ইয়েৎজাক রাবিন এবং ইয়াসের আরাফাত এরা ইয়াসির পেয়েছিলেন আরাফাত, জি জি। এরা পেয়েছিলেন যৌথভাবে। আবার আরেকদিকে আপনার মিশরের আনোয়ার সাদাত এবং ইসরায়েলের মেনাহেম বেগিন এরা দুজন পেয়েছিলেন যৌথভাবে আ শান্তি এই শান্তি তবে পুরস্কার। এত শান্তিতে এত নোবেল পুরস্কারের পরও কিন্তু মধ্যপ্রাচ্যে শান্তি আসেনি। তবে এখন যে এখানে প্রশ্নটি এ করতে এখা চাই, হ্যাঁ, এখানে এখানে মনোনীত হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনাই হচ্ছে আমার মনে হয় শাহবাজ শরীফ এবং আসিম মুনিরের। কারণ তাদের প্রচেষ্টা কিন্তু খুবই জটিল ছিল। এই যুদ্ধ এবং এই ২ পক্ষের মধ্যে সমঝোতা যেখানে একজন তৃতীয় পক্ষ আছে ইসরায়েল, যে প্রতিনিয়ত চেষ্টা করছে যে এই সমঝোতা যাতে না হয়, যাতে এই প্রক্রিয়া ভেস্তে যায়। এবং এই ইসরায়েলের সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। পাকিস্তান ইসরায়েলকে তার সাথে কথাই বলে না। সেই সেই মানে পরিস্থিতিতে তারা যে এই আলোচনাটা এবং এই সমঝোতাটা মানে শেষ পর্যন্ত নিয়ে যেতে পেরেছে, সেজন্যই আমার মনে হয় এই মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সামরিক প্রধানের জন্য একটা কিছু পুরস্কার অপেক্ষা করছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। দেখ, পুরস্কারের চেয়ে জনগণ এই যুদ্ধের অবসান ঘটলে বিশ্ববাসী একটা স্বস্তি নিঃশ্বাস ফেলবে। একই সঙ্গে অর্থনীতির যে বাধাগুলো, বিশেষ করে জ্বালানি সংকট, এটা কাটবে আশা করি। আপনি বলুন যে এই শান্তি প্রতিষ্ঠা হওয়ার পর, যুক্তরাষ্ট্র ইরান চুক্তি হওয়ার পর মধ্যপ্রাচ্যের আহ, স- নতুন কোনো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন কোনো কি বলে মাত্রা যোগ হবে কিনা, বা সমীকরণটা কি হতে পারে? মাত্রা তো অলরেডি যোগ হয়ে গেছে। সেটা হচ্ছে যে ইরানি ইরান এখন আঞ্চলিক মানে শক্তি হিসেবে আঞ্চলিক শক্তি, যেটা আগের আবির্ভূত হয়েছে। আলাপেও বলছিলেন আপনি। হ্যাঁ, এটা হচ্ছে ১। ২ নম্বর হচ্ছে যে ইসরায়েলের সাথে ইরানের সম্পর্কটা এখন এস্টাবলিশড হয়ে গেল যে ইসরায়েল এবং মানে ইরান ইসরায়েলকে আটকানোর জন্য ইসরায়েলে সরাসরি হামলা করেছে ২ দফা, ৩ দফা এবং এই হামলা এর আগে কিন্তু হয়নি। এর আগে একবার হয়েছে জুন মাসে মানে ইসরায়েল হামলা করার পর ইরান হামলা করেছিল। সেটা হয়েছে, কিন্তু এইরকম ব্যাপক যেখানে আমেরিকা এই যুদ্ধে অংশ নিয়েছে সেখানেও কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে ইরান যুদ্ধ করেছে, যেটা আগে কখনো হয়নি। কাজেই ইসরায়েল কিন্তু এখন জানে যে তার যে একচ্ছত্র আধিপত্য সেটা চ্যালেঞ্জ করা হচ্ছে। সেটা আরেকটা ব্যাপার। আর তৃতীয় যে ব্যাপারটা হবে যে পারস্য উপসাগরের যে আরব দেশগুলো আছে, কুয়েত থেকে শুরু করে ওমান,
সংযুক্ত আরব আমিরাত এবং কাতার এবং বাহরাইন, এদেরকে এখন, এবং সৌদি আরব অত বেশি না, কিন্তু এই ছোট দেশগুলোকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা তাদের নিরাপত্তার জন্য আবার কি আমেরিকার কাছে যাবে, আমেরিকার ঘাঁটি আবার ওখানে স্থাপন করা হবে, আমেরিকান সৈন্যরা আবার ওখানে মোতায়েন করা হবে, নাকি তারা ইরানের সাথে একটা আঞ্চলিক নিরাপত্তার একটা চুক্তি করতে যাবে। তো ইরান মানে তারা এখন জানে যে ইরান চাইলেই তাদের অর্থনীতি ধ্বংস করে দিতে পারে, যেভাবেই হোক, ফিজিক্যালি এবং অন্যভাবে। তাদের অর্থনীতি নির্ভর করেই হচ্ছে স্থিতিশীলতা এবং শান্তির জন্য উপর। স্থিতিশীলতা না অন্যদিকে থাকলে যুক্তরাষ্ট্র যত বড় শক্তি হোক, মানে তাদের নিরাপত্তা দিতে পারলো না এবারে। না, এবারে যুদ্ধ তো এটা প্রমাণিত হলো যে যুক্তরাষ্ট্র তাদের সুরক্ষা দিতে পারেনি। সুরক্ষা দিতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না, সেটাও এখন তারা বুঝে গেছে। এবং ইসরায়েলের উপর যেই সাথে যে সম্পর্ক বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের ছিল, সেটাও ভবিষ্যতে কতদূর ঘনিষ্ঠ থাকবে সেটা নিয়েও এখন সন্দেহ আছে। তারা বুঝে গেছে যে তাদের অর্থনীতিকে টিকিয়ে রাখতে হলে যে স্থিতিশীলতা এবং শান্তি দরকার, সেটার একমাত্র গ্যারান্টি হবে ইরানের সাথে একটা সমঝোতা। সো ইরানের সাথে তাদেরকে সম্পর্ক ভিন্নভাবে গড়ে তুলতেই হবে, যেটা আমার মনে হয় কাতার ইতিমধ্যে শুরু করে দিয়েছে। ভবিষ্যতে আপনি কি দেখেন যে ইরানের সাথে ইসরায়েলের কোনো সমঝোতা হতে পারে এটা পারস্পরিক নিরাপত্তার স্বার্থে? না, আমি মনে করি যে তেহরানে যতদিন এই ইসলামী সরকার থাকবে, ততদিন এই ইসরায়েল নামক রাষ্ট্রের সাথে ইরানের কোনো সমঝোতা হবে না, যদি না ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে রাজি হয়। কারণ ইসরায়েলের এখন নীতি হচ্ছে যে কোনো ফিলিস্তিনি রাষ্ট্রতে গঠনে তারা সম্মতি দেবে না। কিন্তু তারা যদি এই নীতিতে মানে ফিলিস্তিনিদের যে দাবি যে কিভাবে কোন অঞ্চল নিয়ে কিভাবে নতুন ফিলিস্তিনি রাষ্ট্র হবে, সেই দাবি যদি ইসরায়েল মেনে নেয়, তাহলে হয়তো ইরান ইসরায়েলেরও অস্তিত্ব স্বীকার করে নিতে পারে, কিন্তু তার আগে না। তারপরও আমরা চাই যে যুদ্ধের অবসান হোক এবং যে চুক্তি হতে যাচ্ছে সেটি স্থায়ী রূপ পাক। এটি শুধু কাগজে চুক্তি হবে না। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধ ইরানের উপর চাপিয়ে দিয়েছিল, শুধু ইরান কেন, গোটা অঞ্চলের উপর সেই যুদ্ধের অবসান হতে যাচ্ছে। এটি আমাদের জন্য খুবই আনন্দের। তবে এই আনন্দ আবার কোনো হঠকারী সিদ্ধান্তে সেটি নস্যাৎ না হয়, এটাই প্রত্যাশা থাকবে। সাবির মোস্তফা, চর্চাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।